আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম সীমানা। লেখক দিব্যেন্দু পালিত। 3 ঘন্টা ট্রেন জার্নির পর আরও ঘন্টা দেড়েক বাসে, তাতেই অতিষ্ঠ হয়ে উঠল সীমা। গা সরু বাসের সিটে এমনিতেই জায়গা কম, তার ওপর বহুদিন ব্যবহারে জীর্ণ চামড়ার কুশনের তলা থেকে নারকোলের ছোবড়া ছুঁচ ফোটাচ্ছে থেকে থেকে। নড়বে যে তারও উপায় নেই। হাঁটু এঁটে আছে সামনের সিটের পিছনে। সেখানে বসা দুজন যাত্রীর একজন বাস ছাড়ার পর থেকে সেই যে নাক ছেড়ে ঘুমোতে শুরু করেছে, এত ঝাঁকুনি সত্ত্বেও ব্যাঘাত ঘটেনি এতটুকু। অন্যজনের ঘাড়ে ঘামের পলেস্তারা, খদ্দরের পাঞ্জাবির চিট দেখে মনে হচ্ছে কম করেও 2 মাস কাচেনি। সঙ্গে দুর্গন্ধ ধুলোময় হাওয়ায় ছড়িয়ে পড়ছে দমকে দমকে। পচা শাকসবজি জমতে জমতে যেরকম হয়। নড়াচড়ার ব্যর্থ চেষ্টায় দীর্ঘশ্বাস চাপতে চাপতে স্বগতোক্তি করল সীমা। দীনেশ পুরুষ মানুষ, নিজের অস্বস্তি ফোটাতে পারে না। আসতে বলল, কষ্ট হচ্ছে? সেটাও কি মুখ ফুটে বলতে হবে? তা বটে, এখন সহানুভূতি দেখানো মূর্খামি। হালকা গলায় হাসি মাখিয়ে দীনেশ বলল, শহুরে পশ্চাত্তব, গ্রাম তাহে ধরিবে কেমনে? সীমা তাকালো ভুরু উঁচিয়ে। অন্য সময় হলে দীনেশের কথায় সুখবোধ করা যেত যেরকম করে, কিন্তু এখন খোঁচাকে খোঁচা ছাড়া আর কিছু মনে হয় না। বাসের যাত্রীদের কেউ কেউ সেই গোড়া থেকেই ঘুরে ফিরে লক্ষ্য রাখছে তার ওপর, তার চোখ, মুখ, স্বাস্থ্য ও বিশেষত কথাবার্তার ওপর। এটা নতুন করে খেয়াল হতেই চেপে গেল। বাড়তি কিছু বললে দীনেশও পাল্টা দেবে। দখল নিতে হলে এই কষ্টটুকু পোহাতে হবে বই কি। একটু আগেই ফিরিস্তি দিচ্ছিল, বড় শরিকদের ঘরে যাচ্ছ, জানো তো ৭৯ দেশ মানে এই। হতে পারে, দেশ বেশ বলতে কী বোঝায় তা নিয়ে মাথা ব্যথা নেই সীমার। এটুকু বোঝে ভাগ ছাড়তে নেই। দীনেশের ভাবালুতা এ নিয়ে মাত্রা ছাড়িয়ে যায় মাঝে মাঝে। দয়া, রক্তের সম্পর্ক, নানা কথা বলে। 8 বছর যার সঙ্গে এক নাগারে শোয়া বসা, এসব সময় তাকে সত্যিই অসুবিধা হয় চিনতে। চোখ দুটো বাইরের দিকে ঘুরিয়ে নিল সীমা। না তাকিয়ে বুঝল দীনেশ ঘড়ি দেখছে। রাস্তাটা তারও চেনা নয়। ঘড়ি দেখেই এখন সে ঠিক করবে দূরত্ব, যদি বাসের গতিও তাল রাখে সময়ের সঙ্গে। পকেট থেকে ভাঁজ করা চিঠিটা বের করতে দেখে বুঝল নিশ্চিত হতে পারছে না এটা ওর বাবার দেশ, ওর নয়। বাড়ির দেয়ালে একটা ছবি আছে, কালে ভদ্রে সেদিকে চোখ পড়লে বাবাকে মনে পড়ে দীনেশের। এটা দীনেশেরই কথা। দুপাশে ধুধু মাঠ আর গাছপালা ছাড়া বসতি বিশেষ নেই। তার মধ্যে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে বিদ্যুতের লম্বা লম্বা খাঁচা। সীমা গ্রাম দেখেছে ক্যালেন্ডারে আর সিনেমার ছবিতে। সেখানে পুকুর থাকে, ভিজে গায়ে উঠে মেয়েরা প্রায়ই কাপড় টানে বুকের। তাদের কলেরা, বসন্ত হয়, কিন্তু কেউই বোধহয় মরে না, তাহলে জনসংখ্যা কমতো। দুপুরে দীনেশ অফিসে গেলে মাথায় পুঁটলি নিয়ে যেসব মেয়েরা চাল বেচতে আসে, আঁচলে দাম বাঁধতে বাঁধতে তারা প্রায়ই পুরনো শাড়িটা, ব্লাউজটা চায়। একবার একজন বডিস চেয়েছিল। তির্যক চোখে তাকিয়ে সীমা লক্ষ্য করেছিল মেয়েটি সায়া পরে না। চোখে মুখে প্রচণ্ড ধুলোর ঝাপটা লাগতে মুখ টেনে নিল সীমা। ধুলো ও ঘামে সে নিশ্চয়ই অনেকটা কালো হয়েছে ইতিমধ্যে। রং ফেরাতে সময় লাগবে। তোমার কাকা লোক কেমন? কেন? এত দূরে ডেকে এনে বিপদে ফেলবে না তো? দীনেশ হাসল। সে হাসির অর্থ সামলে নেওয়া। সীমার প্রশ্নে ভান নেই। ভেবে দেখল উত্তরটা সে নিজেও ভালো জানে না। তারা একই পদবীধারী। একটু আগে চিঠির হরফে চোখ বোলাতে বোলাতে দীনেশের মনে হয়েছিল তাদের হাতের লেখার ছাদেও মিল আছে। রক্তের সম্পর্ক বললে নিজেকেও টানতে হবে, এসব দ্বিধার কথা সীমাকে বলা যায় না। বাবার ভাই, খারাপ বলি কি করে? ভাই হলেই ভালো হয় না? জানি, জবাবটা আগেই আন্দাজ করেছিল দীনেশ। বলল, লোক কেমনে যায় আসে না, বিষয়টা জমি জমা নিয়ে, সম্পত্তি নিয়ে ভাগ বুঝে নিতে পারলেই হলো।
অনেকক্ষণ নির্জনতার পর দু একটা মুখের দেখা মিলছে। একটা চায়ের দোকান চোখে পড়ল। বহুদূর বিস্তৃত মাঠের মধ্যে দিয়ে চলে গেছে উঁচু মেঠো রাস্তা, তার ওদিকে গাছপালার আড়ালে কিছু কিছু বসতি। এসব দেখতে দেখতে অন্যমনস্ক গলায় সীমা বলল, খাবার দাবার চেখে খেও। দীনেশ ভাবল, কেঁচোরও প্রাণ থাকে। সীমার সাবধান করে দেওয়ার সঙ্গে এই ভাবনার সম্পর্ক কোথায় বুঝল না ঠিক। পুরোপুরি থেমে যাবার আগে দুবার বড় ঝাঁকুনি খেল বাসটা। আশপাশে রাস্তার দুধারে ছাউনি মেলা দোকানঘর দেখা যাচ্ছে দু একটি। অনেকক্ষণ চুপচাপ থাকার পর কিছু কথাবার্তা, ব্যস্ততা। পুরোপুরি জ্ঞানে থেকেও দীনেশের মনে হলো এতক্ষণ সে ঘোরের মধ্যে ছিল। আকস্মিক চাঞ্চল্যে তাই বেশ রদবদল লাগছে মনে। বাস থামবার আগেই সামনের সিটের ঘুমন্ত লোকটি পড়ি কি মরি করে ছুটল দরজার দিকে, সঙ্গে আরও কয়েকজন। জানলা দিয়ে মুখ গলিয়ে ড্রাইভার বলল, বাবু আপনারা এইখানে নামুন। সুটকেসটা হাতে তুলে নিল দীনেশ। সীমার নামার ধরনে কোমরের জট ছাড়ানোর ভঙ্গি। এই যে দেখছি একেবারে ধাপধারা গোবিন্দপুর। নেমে বলল, এবার কোন দিকে যেতে হবে? একটা রিক্সা টিক্সাও তো দেখছি না। না থাকলে দেখবে কোত্থেকে? পরনি বাস রাস্তা থেকে আধ ক্রোশ হাঁটা। আধ ক্রোশ মানে কত? কত আর মাইলখানেক হবে। হয়েছে। আঁচলে মুখ ঘষতে ঘষতে ব্যস্ত গলায় সীমা বলল, ওখানে টয়লেট আছে? দীনেশ তখন এদিক ওদিক তাকাতে ব্যস্ত, তবু না হেসে পারল না। নেই মানে? সমস্ত মাঠ জুড়ে টয়লেট। হাত পা ছড়িয়ে কাজ সারতে পারবে। ধান কাটা হয়ে গেছে, এই সময় গোড়াগুলো চোখা হয়ে থাকে, শহুরে লোক দেখলেই চিনতে পারে। বাসটা চলে যাবার উপক্রম করছে। স্টার্ট করার বিকট শব্দে কান রেখে সীমা বলল, তোমার বাবা জন্মাবার জায়গা পেল না। দীনেশ কিছু বলতে যাচ্ছিল, ধুলোর ঘূর্ণির দিকে তাকিয়ে থেমে গেল। ওই তো মেজো কাকা। আদলে মিল আছে। দীনেশের চেয়ে এক বিঘত উঁচুই হবে। কপাল আর হাতের শিকড়গুলো এখান থেকেই দেখা যায় স্পষ্ট, তবু অমিলের ভাগটাই বেশি। এই পরিপ্রেক্ষিতে না দেখলে সীমা কিছুতেই চিনতে পারত না। দীনেশের বলা সত্ত্বেও তাই ভুরু কোঁচকাল। ও ও লুঙ্গি পরা লোকটা? চুপ চুপ, শুনবে। সীমা হঠাৎ বলল, আমি বাপু গোমটা টোমটা দিতে পারবো না। দীনেশ হাসল। সীমা রং চেনে, পোশাক চেনে, ঠিক জানে কোথায় কি করতে হয়। এক লহমায় বাবার ছবিটা চোখের সামনে ভেসে উঠল দীনেশের। বিয়ের কার্ডে এই লোকটির নাম ছাপানো হয়েছিল, যাতে না আসতে পারে সেজন্যে সে খবর পাঠায় দেরিতে। সীমাকে শেখাতে হলে তাকেই ঝুঁকতে হবে আগে। এগোতে এগোতে দীনেশ বলল, প্রণামটা অন্তত করো। হাওয়ায় ধুলোর গন্ধ আঁচলটা মুখের ওপর টেনে এনে দীনেশকে অনুসরণ করল সীমা। থাক মা থাক। শীতের সরে গিয়ে বলল, হ্যাঁ রে দিনু, রাস্তায় খুব কষ্ট হয়নি তো? না না, বিশেষ নয় বলে চটপট কথাটা বদলে ফেলল দীনেশ। সোমবার অফিস করতে হবে, আমরা কিন্তু কালই ফিরব মেজো কাকা। সীমা খুশি হবে। না আসতেই ফেরার কথা? ঝাড়াই বাছাইয়ের ভঙ্গিতে বাঁ হাতে রুক্ষ মাথা ঝাড়তে ঝাড়তে শীতেশ বলল, আগে চল তো, তারপর কথা হবে। ও সোমনাথ, দাঁড়িয়ে রইলি কেন? দাদা বৌদিকে প্রণাম কর, সুটকেসটা হাতে নে। বেঁটে রোগা ইজের ও শার্ট পরা একটি ছেলে এতক্ষণ দূরে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল, যদিও প্রত্যক্ষভাবে তার চোখ ছিল দূরের দিকে, যেখান দিয়ে ছোটোখাটো ধুলোর ঝড় তুলে বাসটা ক্রমশ মিলিয়ে যাচ্ছে দূরে। যাত্রী যারা নেমেছিল মাঠের রাস্তা এতক্ষণে অনেকটাই এগিয়ে গেছে তারা। তালপাতার ছাউনির নিচে চায়ের দোকানে কাঠের বেঞ্চিতে বসে নিচু গলায় কথা বলছে দুটি লোক। চক্রাকারে এলোমেলো উঠছে গোটা কয়েক বলতা। ঘুন 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 একটা শব্দ উঠছে থেকে থেকে।
এসব থেকে নৈশব্দ তুলে অভিব্যক্তিহীন ছেলেটি এগিয়ে এলো কাছে। এমনই এক ধরনের চেহারা যে বয়স বোঝা যায় না। হরির লুঠের বাতাসা কুড়োনোর ধরনে ঢিপ ঢিপ করে প্রণাম সারল। তারপর দীনেশের সুটকেসটা তুলে নিল হাতে। সসংকোচে দীনেশ বলল, আহা, আমিই তো পারতাম। কথাটায় কান্না দিয়ে সীতেশ বলল, তোরা আস্তে আস্তে রওনা হ, আমি একটু ডাক্তারখানা ঘুরে যাব। তোর কাকিমার আবার হাঁপানির অসুখ, তো দেরি হবে না, যাব আর আসব। চারিদিকে তাকিয়ে দীনেশ বুঝতে পারল না এখানে ডাক্তার কোথায়। দূরে দূরে কিছু ঘরবাড়ির আভাস থাকলেও সেগুলো জনশূন্যই মনে হয়। মাঠের রাস্তা ধরে একটা গরুর গাড়ি এগিয়ে আসছে এদিকেই। মেয়ে পুরুষ মিলিয়ে জন চারেক বসে আছে ওপরে। পশ্চিমমুখ বলেই সম্ভবত রোদ্দুরে ঝাপসা হয়ে আছে মুখগুলি। সুটকেস হাতে ছেলেটি চলে গেছে ওপারে। গায়ে গায়ে সেটে এলো সীমা। দীনেশ বলল, চলো। অসমান রাস্তা। ওদের রওনা হতে দেখে সীতেশ বলল, একটু সামলে হেঁটো বৌমা। ছেলেটি এগিয়ে গেছে অনেকটা। তেমন কিছু ভারী নয়, তবু এরই মধ্যে সুটকেসটা দুবার হাত বদল করতে দেখে দীনেশের মনে হলো ওর পক্ষে ভারী। ব্যাপারটা হয়তো শোভন হলো না। তারপরেই ভাবল, সীমা সঙ্গে আছে, এখন শোভনতার অর্থও পাল্টে যাবে, বরং পরে ভাববে। আদিক্ষেতা। রাস্তা থেকে গড়ানো জমির দিকে নামতে নামতে সীমা বলল, যেন শান বাঁধানো রাস্তার খোঁজে এই ধারধারা গোবিন্দপুরে এসেছি। পিছনে তাকালে সীতেশকে দেখা যায় না। খানিক সূর্য এসে মাখামাখি করে চোখে। তার মানে বেশ খানিকটা ঢালু। এইমাত্র লেজে মোচড় খেয়ে গরুর গাড়িটা উঠে এলো ওপরে। তারা যেদিক থেকে এসেছিল তার উল্টো দিক থেকে একটা বাস আসছে, যেন হাওয়ায় ধুলোর আগাম গন্ধ। কয়েক পা এগিয়ে গিয়েছিল দীনেশ। সীমার কথা শুনে পিছিয়ে এলো। যে খোঁজে এসেছো তা পাবে মনে করছো? কি সম্পত্তি? সীমা তাকালো সোজাসুজি, একটু ভাবলেও যেন। তুমি ধাপ্পা না দিয়ে থাকলে সম্পত্তি আছে, তা খুঁজতে হবে না। যদি না কি, যদি না তোমার কাকা অন্য কোনো মতলব এঁটে থাকে। মতলব থাকলে খবর দিত না? কিছু রুক্ষতা, কিছু মায়া মিশিয়ে দীনেশ বলল, অসৎ বলে তো শুনিনি। 10 বছর যোগাযোগ নেই, এদিকে আসিও নি কোনো দিন। কয়েক বিঘে জমি, একটা ভাঙা বাড়ির অংশ, একটা পুকুরের ভাগ। সীমা, এসব নিয়ে কি আমরা এখানে রাজত্ব ফাঁদবো? বাবা, তুমি যে দেখছি একেবারে গলে যাচ্ছ। সীমা বলল, অত কথায় কাজ কি? যেটা ভাগের সেটা বুঝে নেবে, ব্যাস। আমার বাবা বলে। তোমার বাবার কথা অনেক শুনেছি, সম্পত্তি আয়ু বাড়ায়। তার বেড়েছে, সেই সঙ্গে মামলা মোকদ্দমাও। কালো কোট না পড়লেও হামেশাই যেতে হয় কোর্টে। লাভটা কি? লাভ? দৃঢ় গলায় সীমা বলল, যে বেচাকেনা করে সেই লাভ বোঝে। তাছাড়া? সরু খালের ওপর বাঁশের সেতু। সাবধানে তার উপর দিয়ে যেতে যেতে কথার মধ্যিখানেই সীমা হঠাৎ থেমে দাঁড়ালো। এই দেখো, সুটকেস নিয়ে ছোকরাটা গেল কোথায়? দীনেশও দাঁড়ালো, কিছু বা হতচকিত। চেনা ও অভ্যস্ত রাস্তা বলেই সম্ভবত এতক্ষণ অত্যন্ত দ্রুত গতিতে হাঁটছিল ছেলেটি। তবুও লক্ষ্যের মধ্যেই ছিল। খালপাড় এইখানে অনেকটা উঁচু, ক্রমশ মিশে গেছে ঢালু জমিতে। কথায় কথায় তারা অনেকটাই এগিয়ে এসেছে মনে হয়। এখান থেকে পিছনে ফেলে আসা রাস্তা বেশ দূরে। সামনে দৃষ্টির মধ্যে ধরা পড়ছে গ্রাম। মাঝে নিম, কাঁঠাল, কলা গাছের আড়াল। কিন্তু ছেলেটা গেল কোথায়? দুপাশে হাত ছুঁড়ে সীমা বলল, দেখেছ, তখনই বলেছিলাম মতলব ভালো নয়। শাড়ি, জামা, টাকা করে ওষুধ সবই যে ওই সুটকেসে। চুপ চুপ, দীনেশ ধমক দিল প্রায়।
পালানো অত সহজ নয়। তারপর চেঁচিয়ে ডাকলো, সোমনাথ, সোমনাথ। মাটির ঢেলা ভাঙার মতো দীনেশের গলার স্বর ভেঙে ছড়িয়ে গেল মাঠে। আবছা প্রতিধ্বনি থেকে উঠে এলো ছাগলের কাতর ডাক। পাশের বাঁধের আড়াল থেকে মাথা তুলছে সোমনাথ। ঠোঁটে আঙুল চাপা নিষেধ করছে চেঁচাতে। হাতটাকে পরিণত করল হাতছানিতে। দীনেশ দৌড়ে গেল। পিছনে সীমা দেখল হাত ৩-৪ দূরে কিম্ভূতভাবে বাচ্চা বিয়োচ্ছে একটা ছাগল। এরই মধ্যে ভূমিষ্ঠ একটি ছানা গড়াগড়ি দিচ্ছে মাটিতে, আর একটিরও জন্ম সমাগত। এসবেরই কাছাকাছি সুটকেসটা পড়ে আছে মাটিতে। মা গো, কি অসভ্য ছেলে, সীমাই কথা বলল প্রথম। এই দেখতে দাঁড়িয়ে পড়েছে। এই এই সোমনাথ। সীমার সামনে প্রথম দীনেশের মনে পড়ল সোমনাথ তার ভাই। হুট করে রাগ চেপে গেল মাথায়। ফাজিল ছেলে, আমরা মরছি খোঁজাখুঁজি করে, আর তুই কি না? চিল্লাচ্ছ কেন? দেখছো না? সোজা দাঁড়িয়ে ছেলেটি হঠাৎ দূরের দিকে ইঙ্গিত করল। ১৫০ গজ দূরে পাড়ের কাছে ওই জায়গাটায় হঠাৎই গজিয়ে উঠেছে ফণি মনসার জঙ্গল। তারই কাছে এদিকে তাকিয়ে ঘুরঘুর করছে গোটা ৩ শেয়াল, যেন ওই ৩টি মানুষ সরে গেলেই এগিয়ে আসতে পারবে। ও মা, সীমা বলল, ওই বাচ্চাগুলোকে খাবার মতলব করছে নাকি? কেন করবে না? সোমনাথ বলল। সেবার নাটু ঘোষের বউ আলের ধারে মেয়েকে শুইয়ে মাঠে গিয়েছিল, ফিরে এসে দেখল নেই। উফ, বিভৎস! কী হচ্ছে এখন? খেলো গলায় বলল দীনেশ। ভয় না শ্রদ্ধা? ছেলেটি ততক্ষণে ২ হাত ভর্তি মাটির ডেলা কুড়িয়ে হেই হটর করতে করতে ছুটেছে শেয়ালগুলোর পিছনে। ছত্রখান হয়ে লেজ তুলে প্রাণপণে দৌড়চ্ছে শেয়ালগুলো। খানিক পরে তাদের আর দেখা গেল না। মেজ কাকির সঙ্গে পরিচয়ের পর দোষের মধ্যে সীমা এই গল্পটা করেছিল, তাতেই কথা গড়ালো। দীনেশ জানে এই প্রসঙ্গটা না থাকলে নাকে মুখে আঁচল গুঁজে সমানে চুপ করে থাকতো সীমা। তুমি বলেছিলে ৪-৫টা, এসেই টিপ্পনি কেটেছিল। এ তো দেখছি ১ ডজনের কম হবে না। নাম ধাম চেহারা সব গুলিয়ে যাচ্ছে। হারাধনের 10টি ছেলেকেও ছাড়িয়ে গেল। দীনেশ জবাব দিল না। জবাব খুঁজে পেল না বলাই ভালো। তাকে খবর পাঠানোর ব্যাপারে যদি মেজো কাকার সততা থেকে থাকে, তাহলে এই ছেলে মেয়েগুলোও হয়েছে সৎভাবে, পরপর ঘাসের কোলে আগাছার মতো। সময় মতো বৃষ্টি পায়নি, তাই বাড়েনি। একটা থেকে আরেকটাকে বয়স দিয়ে চেনা যায় না, স্বাস্থ্য দিয়েও না। এই জমিই আমার ভরসা, মেজো কাকা লিখেছিল। এতগুলি পেট পুরোপুরি ভরানো যায় না, রোগ জ্বালায় চিকিৎসা হয় না। মেজো মেয়ে লক্ষ্মী গত বছর বিনা চিকিৎসায় মারা গেছে। মাঝে মাঝে ভাবি, আমি বেঁচে থাকতে থাকতে অন্যগুলিও একে একে গেলে কিছুটা স্বস্তি হতো। আমাদের অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। এদিকে জমি বাবদ আইন কানুনও করা হচ্ছে। দাদার অংশ তুমি হস্তান্তর করলে ভালো, নচেত বেহাত হবে। দাদার আশীর্বাদে তুমি লেখাপড়া শিখেছ, ধনী হয়েছ, গ্রামকে ভুলে গিয়েছ। এখন দাদার অংশের হিসাব তুমি বুঝে নেবে কি না ভেবে দেখো। যদি তোমার দরিদ্র ভাই বোনেদের মুখ চেয়ে দান করতে চাও, তাহলেও দলিলে তোমার স্বাক্ষর লাগবে। সীমা বলেছিল, সম্পত্তি ভোগ করছি করুক, তা বলে দানের কথা ওঠে কি করে? মেজো কাকা যদি হঠাৎ মারা যায় তখন কি হবে? সেই জন্যই পাকা করে রাখা। বেঁচে থাকতে বাবা কখনো এ প্রসঙ্গ তোলেনি। পিতৃসূত্রের সবটাই দীনেশ পেয়েছে শহরে এসে, কিন্তু শিকড়টা আছে এইখানে, গোড়ার মাটিও। খড়খড়ে পাথরের মেঝেয় বসে চলকা ওঠা পেয়ালায় চা খেতে খেতে দীনেশ ভাবল, এই বাড়িতে জন্ম হয়েছিল বাবার। ছমছমে একটা অনুভূতি
তার শরীর ছুঁয়ে গেল। পাশে সীমা অন্ধকার সিঁড়ি দিয়ে খানিক আগে দোতলায় উঠেছিল। পিছু পিছু 1 ডজন। দীনেশকে বলল, একটা টর্চে এই অন্ধকার যায় না। দিন বড়, রোদ গিয়েও যেতে চায় না। লাল পেরে শাড়ি পরে উঠোনে উবু হয়ে বসেছে মেজ কাকিমা। ফেঁসে যাওয়া গরদের শাড়ি, অল্প আগে তোরঙ্গের ডালা পড়ার শব্দ পেয়েছিল। গন্ধটা এখনও আছে। মুখের ওপর রোদ পড়েছে তেরছা হয়ে। কানের দিকের পাকা চুলগুলো আরও ঝলমল করছে তাতে। কপালের ডান দিকে 1.5 ইঞ্চি ফাটা দাগ। ফুটবল মাঠের খেলোয়াড়দের মতো ছেলে মেয়েগুলো বিশৃঙ্খলভাবে ছড়িয়ে আছে এখানে ওখানে। নড়বড়ে কাঠের দরজা দিয়ে সম্ভ্রান্ত ভঙ্গিতে 3টে হাঁস ঢুকে এলো উঠোনে, তারপর আরও 2টো। পুরনো গরদের গন্ধ ছাপিয়ে পালকের আষ্টে গন্ধ পেল দীনেশ। কায়দা করে নাকে আঁচল দেওয়ায় সীমার জুড়ি নেই। ওপরের ঘরটা দেখলে তো বৌমা? ওটা তোমার শাশুড়ির ঘর। একটা সেন্টেন্স বলে হাঁফের টান সামলাচ্ছে মেজ কাকিমা। তবু দান ছাড়ার লক্ষণ নেই। শ্বাস টেনে বলল, দিনুর বাবা তো স্বদেশী করত, অর্ধেক দিন বাড়িই ফিরত না। বর্দি শহরের মেয়ে, একা ঘরে কিছুতেই ঘুমোতে পারত না। বাঁশঝাড়ের পাশে পুকুরে হরিবাইনের বউকে খুন করে ফেলে দেওয়া হয়েছিল। রোজ রাতে বাঁশঝাড়ের তলায় বসে কাঁদত সে। তোমার শাশুড়ির সে কি ভয়, রোজই ডাকত, ছোট একটু আয় তো, আমার বড় ভয় করছে। তো আমাকেই শুতে হতো তার সঙ্গে। সীমা বলল, এখন আর কাঁদে না? কে, হরিবাইনের বউ? গালি তর্জনী ঠেকিয়ে অবাক হলো মেজ কাকিমা। ও মা, সে আজকের কথা নাকি? সে কবে মরে ভূত হয়ে গেছে। কে আবার ভূত হলো? সীতেশ ফিরেছে আগেই, এতক্ষণ ঘর বার করছিল, এবার বেরিয়ে এলো। দিনের আলো এখনও আছে রে। চ দিনু, জমিটা তোকে দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো। দীনেশ উঠল, চাপা গলায় জিজ্ঞেস করলো সীমাকে, তুমি কি করবে? যাব। সীতেশের পিছনে পিছনে প্যাক প্যাক করতে করতে হাঁসগুলোও চৌকাঠ ডিঙালো। পুকুরও বাঁশঝাড় পেরিয়ে খানিক এগোতেই বসতির শেষ। জমি ছড়িয়ে গেছে দুদিকে। মাঝখানে আল, শীর্ণ লম্বা শরীর নিয়ে খাড়া হাঁটছে সীতেশ। ঘাড়ি চকচক করছে হলদে আলো। অনেকটা পিছিয়ে তারা। পায়ের শব্দে সচকিত এক পাল ঘুঘু উড়ে গেল নিঃশব্দে। যত সব গাঁজাখুরি গল্প বলে ভয় পাওয়ানোর চেষ্টা, সীমা বলল। বাঁশঝাড়, খুন, হরিবাইনের বউ, ভেবেছে এসব বললেই ভয় পেয়ে ছেড়ে ছুড়ে চলে যাব। আলগোছে স্ত্রীর দিকে তাকালো দীনেশ, জবাব দিল না। তখন দলিলের কথা কি বলছিল? শৈশবদের জন্যে দলিল একটা দরকার, তাই দেখাবে বলেছে। একটু চুপ করে থেকে সীমা বলল, তোমাকে বাবু এখনই কেমন নার্ভাস ঠেকছে, ঠকে যেও না যেন। সামনে বিশাল কাঁঠাল গাছ, সেই পর্যন্ত পৌঁছে পিছনে তাকিয়ে তাদের দেখে নিল সীতেশ। তারপর মাঠে নামল। ফাঁকা জমি জমার মধ্যে পা রাখলে চেহারা বদলে যায় মানুষের, মনে হয় হাঁটতে হাঁটতে গেঁথে যাবে এক সময়। পায়ের চাপে গুড়িয়ে যাচ্ছে মাটির ডালা, শুকনো গোড়া আঁচড় কাটছে পায়ে। হাঁটুর কাছে মুঠোর মধ্যে শাড়ি ধরে হাঁটছে সীমা। আগুয়ান সীতেশের দিকে তাকিয়ে দীনেশ ভাবল, যারা জানে তারা ঠিকই হাঁটে। একটা ছোট নালা পেরিয়ে সীতেশ দাঁড়ালো। আয় দিনু, এসো বৌমা। গলা কাঁপছে উত্তেজনায়। আঙুল তুলে অনেক দূর পর্যন্ত দেখিয়ে বলল, উত্তরে ওই আম গাছ পর্যন্ত। অনেকটা মেজো কাকা? হ্যাঁ অনেকটাই। আগে আরও ছিল, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে গেছে। দীনেশ ভাববার চেষ্টা করলো, খোদ কলকাতায় এতখানি জমির দাম কত হবে? 2 লাখ 3 লাখ, হিসেবে কুলোলো না। আপাতত এই জমিতে তার অংশ আছে তা পর্যন্ত ভাবতে পারছে না। থাকলেও কি হবে, সে নিশ্চিত লাঙল নিয়ে মাঠে নামবে না,
ধানের গোছা থেকে আগাছা আলাদা করবে না, তবে? সীতেশ বলল, আরও হবে। ক্ষীণ হাসি ফুটল মুখে। সীমা তাকিয়ে আছে দূরে। সীতেশের ভাষা বুঝবার জন্যে সে এখানে আসেনি। দূর আম গাছ বরাবর আকাশের দিকে তাকিয়ে বলল, ধোঁয়া কিসের? ট্রেন যাচ্ছে, সীতেশ বলল। এদিকের বাস রাস্তা হয়েছে অনেক পরে। আগে আগে ওই রাস্তায় হেঁটে গিয়ে আমরা ট্রেন ধরতাম। দিনেশ এসব শুনছে না, এখনও আটকে আছে সীতেশের আরও হবের বিষণ্ণতায়। তারপরেও আরও হবে। মেজ কাকার 10-12টিতে ভাগাভাগি করলে বাটিতে মাটি উঠবে। সে মাটিও শুকিয়ে যাবে একদিন, উড়ে যাবে ধুলো হয়ে। থাকবে হাতে ধরা বাটিগুলো। আজ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন চত্বরে পা দিতেই ওরকম কয়েকজন তাকে ছেঁকে ধরেছিল। ক্ষুধার্ত অপরিচিত মুখগুলি। দিনেশের পায়ের তলায় কিছুটা মাটি দেবে গেল। দিনু, এই জমির ওপর দিয়ে তোর বাবা গা ছাড়া হয়েছিল। এখনও আমি স্পষ্ট দেখতে পাই। সেদিন জ্যোৎস্নার রাত ছিল। দিনেশ উপলক্ষ মাত্র। সীতেশ কথা বলছে মাঠকে জনসভা ভেবে। পরন্ত আলোর আভা তার রেখাকীর্ণ তামাটে মুখ পুরনো করে তুলেছে আরও। হাওয়ায় কাঁচা পাকা চুলগুলো উড়ছে অল্প অল্প। ভঙ্গি দেখে মনে হয় এইখানেই দাঁড়িয়েছিল, এইখানেই দাঁড়িয়ে থাকবে। তুই তখন পেটে। খবর এলো পুলিশ আসছে। যেভাবে ছিল সেইভাবেই পালাতে হলো দাদাকে। আমি গেলাম এগিয়ে দিতে। ওই আম গাছ পর্যন্ত গিয়ে দাদা বলল, সীতু তুই ফিরে যা, বাড়িতে দুটো মেয়ে মানুষ একা আছে, ওদের বিপদ হতে পারে। বড় সাহসী মানুষ ছিল তোর বাবা, মনও ছিল তেমনি। সেদিন রাতের আবছা আলোয় তাকে তার চেহারার চেয়েও বড় দেখাচ্ছিল। বলল, যদি আমি আর না ফিরি, সব রইল, তুই দেখিস। আমি ফেরার কিছুক্ষণের মধ্যেই পুলিশে ঘিরে ফেলল বাড়ি। দরজা ভেঙে ফেলে আর কি। তোর কাকিমা কাউকে যেতে দিল না। সে নিজে যাবে। বলল, বর্দি পোয়াতি, ওর ওপর হামলা হলে ক্ষতি হবে। দাদা যতক্ষণ না অনেক দূরে এগিয়ে যান, আমি দৌড় আগলাবো। গলা বুজে আসছে মেজ কাকার। ঢোক গেলার সঙ্গে সঙ্গে ওঠানামা করছে কণ্ঠার হাড়। নিঃশ্বাস টেনে বলল, তো সে আগলে ছিল। ডান্ডা মেরে সরাতে হয়েছিল তাকে। কপালে এখনও কাটা দাগ আছে, দেখিস। সেই মাঠে সেই অবস্থায় দাঁড়িয়ে দুহাতে মুখ ঢেকে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল সীতেশ। ভাঙা অস্ফুট গলায় বলল, তোর সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক দিনু। দিনেশ চুপ। অস্বস্তিতে ছটফট করতে করতে সীমা হঠাৎ বলল, ও মা, আপনি যে কাঁদতে শুরু করলেন। কিছু নয় বৌমা, কিছু নয়। হাতের উল্টো পিঠে চোখ রগড়াতে রগড়াতে সীতেশ বলল, পুরনো দিন মনে পড়লে একটু আবেগ এসে যায়। চলো, এরপর অন্ধকার হয়ে যাবে। সীতেশ দাঁড়ালো না। মাটি থেকে উপড়ে তোলার মতো একটানে এগিয়ে গেল অনেকটা। হাঁটার ধরনে মেজ কাকার এই দ্রুত ভঙ্গিটা আগাগোড়া লক্ষ্য করেছে দিনেশ। সে তত তৎপর হতে পারে না। আলের ওপর উঠে সীমা বলল, হয় পাগল, না হয় অভিনেতা। কেমন একটা সিন করলো দেখলে? ভুরু কুঁচকে স্ত্রীর দিকে একবার তাকালো দিনেশ, তারপর পিছনে ফেলে আসা জমিটার দিকে। আম গাছ বরাবর অন্ধকার ঘন হতে শুরু করেছে। ওইখানে সীমানা। সীতেশ বলেছিল আরও হবে, হয়তো হবে, সে ঠিক জানে না। স্লিপিং পিল গিলে হাই তুলল সীমা। পুরনো মশারির ভিতর ঢুকতে ঢুকতে বলল, সই না করায় কিছু বলল না? কি বলবে? চুপচাপ সিগারেটে টান দিল দিনেশ। জানলায় গরাদ নেই। পাথরের খাঁজে হাত রাখলে ঠান্ডা উঠে আসে বুক পর্যন্ত।
আধ নেবানো লণ্ঠনের আলোয় মশার ওড়াউড়ি দেখা যায় স্পষ্ট। খুটখুটে চারিদিকে ক্রমশ বিস্তৃত হচ্ছে জ্যোৎস্নার আলো। নিচে থেকে মাঝে মাঝে উঠে আসছে পুরনো গলার কাশি। শব্দ চেনা হয়ে গেছে এতক্ষণে। নৈশব্দের মধ্যে হঠাৎ চারিদিক জুড়ে শেয়াল ডেকে উঠল। এখানে মানুষের চেয়ে শেয়ালের সংখ্যা বেশি, আলানো গলায় বলল সীমা। দীনেশ উত্তর দিচ্ছে না দেখে সময় নিল। তুমি কি জেগেই থাকবে নাকি? সিগারেটটা শেষ করি, তুমি ঘুমোও না। ঘুম এলে তো, আবার হাই তুলল সীমা। শব্দটা চেপে দিল গলার মধ্যে। তারপর বলল, ভাগ ছাড়ার কী দরকার? সকালে সদরে গিয়ে সইটা করে এসো। ঝামেলা ঝুলিয়ে রাখা ভালো নয়। দেখি। সীমা পাশ ফিরছে, কথা বলছে বালিশে মুখ গুঁজে। তার মানে ঘুম আসছে। এই সময়ের স্তব্ধতায় মিশে গেছে ঝিঝির ডাক। আবার কাশির শব্দে ফিরে এলো সীমা। ফিরে গিয়ে বরং 2-10 টাকা পাঠিয়ে দিও। ছেলে মেয়েগুলোর জামা কাপড়ের যা দশা, কিছুদিনের হিললে হবে। দীনেশ বলল, দেখি। বাঁশ ঝাড়ে হাওয়া লেগে শব্দ উঠছে কট কট। পুকুরের অন্ধকারে অসংখ্য জোনাকি। পাক মেশানো একটা সোঁদা গন্ধ নাকে এলো। তারস্বরে ডাকতে ডাকতে দিক বদল করছে একটা পেঁচা। আবছা অন্ধকারে দীনেশ সেটাকে উড়ে যেতে দেখল বাঁশঝাড়ের দিকে। ওইখানে বসে কাঁদত হরিবায়েনের বউ। এই ঘরে শুয়ে ঘুম আসতো না মার, ভয় পেত। নিভে যাওয়া সিগারেটটা টোকা দিয়ে পুকুরের দিকে ছুঁড়ে দিল দীনেশ। জ্যোৎস্না পরিষ্কার হচ্ছে ক্রমশ। কোনাকুনি তাকালে জমিটা দেখা যাবে। মাঝখানে বাঁশঝাড়ের আড়াল। এককালে বিস্তৃত ছিল আরও বহু দূর, ক্রমশ ছোট হয়ে আসছে। মেজ কাকা বলেছিল আরও হবে। ভাগাভাগির দলিলে সই করার জন্যে কাল সকালে তাকে নিয়ে যাবে সদরের কাছারিতে। মনে হচ্ছে তখন থেকেই বসে আছে দাওয়ায়, কাশছে। আবেগ একবারই এসেছিল। ঘাট থেকে মেরুদণ্ড বেয়ে শীত নেমে এলো দীনেশের। সামনে জ্যোৎস্নাময় মাঠের দিকে যেটুকু চোখ যায় তাকিয়ে দেখল দ্রুত পায়ে হেঁটে লম্বা চেহারার একটা লোক চলে যাচ্ছে গা ছেড়ে। যত দূরে যাচ্ছে ততই নিজের চেয়ে বড় দেখাচ্ছে তাকে। দেখল একপাল ছেলে মেয়ে নিয়ে জমিতে নামছে সীতেশ। সীমানা দেখানোর জন্য এখন আর বেশি দূর তাকাতে হয় না তাকে। আগের সীমানা ছিল ওই আম গাছ বরাবর, এখন দিনু দখল নিয়েছে। অনেকক্ষণ অভিভূতের মতো দাঁড়িয়ে থাকলো দীনেশ। ঘুমন্ত সীমার নিঃশ্বাসের শব্দ সহজ করে নিল কানে। তারপর জামাটা গায়ে গলিয়ে টর্চ হাতে আস্তে নেমে এলো সিঁড়ি বেয়ে। লণ্ঠনের আলোর দিকে পিঠ ফিরিয়ে চুপচাপ বসে আছে সীতেশ। মাঝে মাঝেই চুল ঝাড়ছে ব্যস্ত হাতে। কুঁজো ক্লিষ্ট এক ধরনের চেহারা। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট হয় না আদল। খানিক তাকিয়ে থেকে দীনেশ তার পাশে গিয়ে বসল। কে? দিনু? ঘুমোলি না? নতুন জায়গায় ঘুম আসছে না, দীনেশ বলল। তুমি এভাবে বসে কেন? ভাবছি রে, থই পাচ্ছি না। সীতেশ নড়ে উঠল। তুই শুয়ে পড় দিনু, কাল সকালে কাছারিতে যেতে হবে, ধকল কম নয়। গলায় মায়া ছড়াচ্ছে সীতেশ, যেন কাছারি যাওয়াটা ধকল ছাড়া আর কিছুই নয়। একটু চুপ করে থেকে দীনেশ বলল, কাগজটা দাও মেজো কাকা, সই করে দিই। কি বলছিস দিনু, ছেড়ে দিবি? দীনেশ হাসল। ছাড়াছাড়ির কথা উঠছে কেন? তুমিই না বললে ওই আম গাছ পর্যন্ত আমাদের সীমানা।